প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হাসান হাফিজ। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সড়কে দুর্নীতি, নেপথ্যে কাদের সহ প্রভাবশালীরা। সংস্কার কমিশনগুলো রোববার থেকে কাজ শুরু করতে পারে। 18,000 কর্মী নেওয়ার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। ভোটে জিতলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। কালের কণ্ঠ, সম্পর্কের নতুন উচ্চতায় প্রত্যাশা, 18,000 শ্রমিকের জন্য সুখবর। খাদ্যের বদলিতে ঘুষ ছিল ওপেন সিক্রেট, 6 কেশিয়ারের সাধনের বদলি বাণিজ্য। আজ প্রধান উপদেষ্টার সংলাপ, আলোচনায় প্রাধান্য পাবে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। দৈনিক ইত্তেফাক, 18,000 কর্মী নেওয়ার বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের খাবারে ইকুলাই সহ 14 ধরনের ক্ষতিকর জীবাণু। টি-20তে আজ বাংলাদেশের ইংলিশ পরীক্ষা। দৈনিক সমকাল, পুরনো বন্ধুর অনুরোধ রাখলেন আনোয়ার। অভ্যুত্থানের 2 মাস, প্রত্যাশা অনেক, অগ্রগতি কম। দৈনিক যুগান্তর, প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ আজ। ডক্টর ইউনূস, আনোয়ার ইব্রাহিম বৈঠক, ব্যবসা ও বিনিয়োগ বাড়িয়ে সম্পর্ক জোরদারে একমত। বাংলাদেশ প্রতিদিন, পুরনো বন্ধুত্বে নতুন পথ চলা, ক্ষমতাধর সেই পুলিশরা কোথায়। রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক। মানব জমিন, নির্ধারিত সময়ে ভোটার তালিকা হালনাগাদে জটিলতা, 18,000 কর্মীর মালয়েশিয়ার দরজা খুলল। ডেঙ্গুতে বেশি মারা যাচ্ছে তরুণরা। যায় যায় দিন, মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে সেই 18,000 কর্মী। বাজারে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া, সিন্ডিকেটের কবলে জিম্মি বাজার। আমাদের সময়, 2 দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঝটিকা সফর। স্বাস্থ্য অধিদপ্তরে 100 কোটি টাকার কমিশন বাণিজ্য। কালবেলার শিরোনাম, বাংলাদেশ থেকে 18,000 শ্রমিক নেবে মালয়েশিয়া। মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ডক্টর ইউনূস নতুন উচ্চতায় নিতে চান। দেশ রূপান্তর, যা চাইবে রাজনৈতিক দলগুলো। 6 ফুট ওভার ব্রিজে পা পড়েনি কারো। সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান ডক্টর ইউনূস, আনোয়ার ইব্রাহিম। ইনকেলাব, আওয়ামী লীগের ভারতে পালানো রহস্য। গণহত্যাকারীদের সীমান্ত দিয়ে পালানোর সুযোগ কারা করে দিচ্ছে। দৈনিক জনকণ্ঠ, সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয়। দেশে যেসব ক্ষেত্রে বড় পরিবর্তন হলো, আওয়ামী লীগ সরকার পতনের 2 মাস আজ। আপনি শিরোনাম শুনলেন। আমাদের একটি দুঃখজনক সংবাদ দিয়ে অনুষ্ঠানটা শুরু করতে হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারার চেয়ারম্যান এবং বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী নেই, আমাদের মাঝে আর নেই, না ফেরার দেশে চলে গেছেন। মানে এমন একজন সজ্জন মানুষ, মানে তার নামটা উঠলেই শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। মানে সবাইকে যেতে হবে পৃথিবী ছেড়ে, কিন্তু এই যে যাওয়া, কি বলবেন? আমরা তো অভিভাবক শূন্য হয়ে পড়ছি আসলে। মানে সেই আগেকার রাজনীতিকদের মধ্যে যে প্রজ্ঞা ছিল, দেশপ্রেম ছিল, ত্যাগের আদর্শের যে নিষ্ঠা ছিল, সেটা কিন্তু বিবর্তিত হয়ে যাচ্ছে। আসলে রাজনীতির যে দুর্বৃত্তায়ন ঘটেছে এরপরে, আমরা এই বাতিঘরদেরকে হারিয়ে ফেলছি আর কি, তাই না? সেগুলি আমাদের জন্য একটা শূন্যতার এবং উদ্বেগের বিষয়। আমরা তার আত্মার শান্তি, চিরশান্তি কামনা করি। গত 24 ঘন্টার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঝটিকা সফর। বাংলাদেশে এলেন এবং 5 ঘন্টার মতো উনি নানাভাবে কথা বললেন এবং ঝটিকা সফরের মতো চলে গেলেন, কিন্তু রেখে গেলেন অনেকগুলো স্মৃতি। পুরনো বন্ধুর অনুরোধ রাখলেন আনোয়ার, 18,000 শ্রমিক জটিলতা খুললো। এটা কিন্তু সবচেয়ে বড় বিশাল অর্জন। মানে এই যে শ্রমিকদের, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের যে দুর্বিষহ সেই দিনের জীবন এবং তাদের যে বিষয় আমরা দেখলাম,
তখন মনে হয়েছিল এই মানুষগুলো জমা জমি বিক্রি করে একদম শেষ সম্বল বিক্রি করে যাওয়ার পায়তারা করেছিল, কিন্তু তারা পারেনি। কিন্তু এই স্বপ্নটাতে এখন সফল হচ্ছে। সেটার সঙ্গে এর জন্য যারা দায়ী তাদেরকে কিন্তু কঠিন বিচারের আওতায় আনতে হবে। রাইট। কারণ আমাদের দেশটা দুইটা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, একটা হলো প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের যেই অবদান এবং গার্মেন্টস শিল্প। আপনি দেখবেন যে গার্মেন্টস শিল্পে অস্থিরতার যে একটা চক্রান্ত চলছে দেশের মধ্যে দেশের বাইরে, এই সরকারকে এবং এই বিপ্লবকে, এই গণ অভ্যুত্থানকে, ছাত্র গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য কিন্তু নানান কুটচাল, চক্রান্ত, ষড়যন্ত্র এখনো অব্যাহত। ফলে প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব যে এইটাকে, সেগুলিকে রুখে দেওয়া এবং সচেতন থাকা, দেশপ্রেমের পরিচয় দেওয়া, সংযমের পরিচয় দেওয়া, সহিষ্ণুতার পরিচয় দেওয়া, বিচারহীনতার সংস্কৃতি যেন আবার আমাদের মধ্যে ফিরে না আসে। না হলে আর কিসের পরিবর্তন এটা, তাই না? ৩৬ জুলাই তো সেখানে শেষ হয়ে যায়নি, এটা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সংস্কারও একটা বিশাল প্রক্রিয়া, অন্তহীন প্রক্রিয়া, তো সেটাও এগিয়ে নিয়ে যেতে হবে। এই অন্তর্বর্তী সরকার তো খুবই সাময়িক, এরপরে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচনের ভিত্তিতে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে কিংবা একাধিক, তারাই দেশটা চালাবে। তো তাদেরকে সংস্কার করে এগুতে হবে। ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যে দাবি, যে প্রত্যাশা, যে অঙ্গীকার, যে ত্যাগ, সেটাকে সম্মান করে, সেটার স্পিরিটের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের রাজনীতিকদের সামনে পথ চলতে হবে। সেটার কিছু কিছু আলামত আমরা দেখছি, কিছু কিছু গুণগত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা একটু অস্থির হয়ে যাচ্ছি যে এই সরকারের প্রত্যাশা পূরণ করতে পারছে না। আমরা একটু অধৈর্য হয়ে যাচ্ছি। 2 মাস কিন্তু যেটা বলা হচ্ছে যে স্বৈরাচার পতনের 2 মাস প্রত্যাশা অনেক অগ্রগতি কম, আপনার পত্রিকা দেখে। হ্যাঁ, এটা একটা বাস্তবতা আছে যে নিত্যপণ্যের যে ভয়ঙ্কর একটা মানে নাভিশ্বাস উঠে যাচ্ছে মানুষের, সেটাকে তারা অ্যাড্রেস সেইভাবে করতে পারছে না, এটা সত্য কথা। এবং আমলাতন্ত্রে, পুলিশে যেরকম শৃঙ্খলা ফেরানোর জন্য যতটা গতিশীলতা দরকার, যতটা বলিষ্ঠতা দরকার, সেটার আমরা অভাব দেখতে পাচ্ছি। আশা করি যে সেগুলি তারা কাটিয়ে উঠবে এবং একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবে, যাতে ভবিষ্যতে আমরা প্রগতির পথে, সমৃদ্ধির পথে, বৈষম্যহীন একটা সমাজ এবং একটা সুন্দর শান্তিপূর্ণ দেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি। আপনি যেটা বললেন এটা তো স্বপ্নের মতো শোনায়, কিন্তু বিগত সরকার স্বৈরাচার পতনের এই যে 2 মাস হলো, সেই সময় সিন্ডিকেট একটা কি বলবো ভয়ঙ্কর, ভীতিকর একটা শব্দ ছিল, এবং সিন্ডিকেটের কবলে সেই সময়কার মন্ত্রীদের মুখেও আমরা শুনেছি যে তাদের বিরুদ্ধে করার কিছুই নেই, আমরা অসহায়। তো এখনো যদি সিন্ডিকেট থাকে, আমি জানি না বোকার মতো প্রশ্ন হচ্ছে কিনা, এখনো সিন্ডিকেট কেন থাকে না? সেটা থাকার তো কোনোভাবেই কথা নেই। এটাকে শনাক্ত করে, এটাকে চিহ্নিত করে, এটার অ্যাকশনে যেতে হবে, কঠিন অ্যাকশনে যেতে হবে। না হলে কিন্তু তাহলে কিসের অর্জনগুলো নষ্ট হয়ে যাবে। একটা ডিম যদি একটা সাধারণ মানুষ কিনে খেতে না পারে, 15 টাকা, আরো বেশিও আছে কোনো জায়গায়, সেটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এটার মূলে যেতে হবে এবং এটার একটা স্থায়ী একটা সমাধান আমরা চাই, সব মানুষই চায়। না হলে আর কিসের পরিবর্তন, কিসের এত রক্তক্ষয়, এত প্রাণপাত কিসের জন্যে, তাই না? সব দিকেই কিন্তু এই সিন্ডিকেট ভাঙতে হবে, এবং সেই প্রেতাত্মারা আছে, এগুলি রয়ে গেছে, এগুলিও চিহ্নিত করতে হবে। প্রশাসনে আছে, বিচার ব্যবস্থায় আছে, শিক্ষাক্ষেত্রে আছে, সব জায়গায় আছে, স্বাস্থ্য খাতে আছে। সেগুলি কিন্তু স্তরে স্তরে, এই রন্ধ্রে রন্ধ্রে কিন্তু দুর্নীতিটা ঢুকেছে, সেগুলি চিহ্নিত করতে হবে এবং এগুলির থেকে আমাদের মুক্তির উপায় খুঁজতে হবে। আপনি শিক্ষাক্ষেত্রের কথা বললেন, আজকে বিশ্ব শিক্ষক দিবস, এবং যেটা একটি পত্রিকার শিরোনাম হয়েছে যে মর্যাদায় পিছিয়ে শিক্ষকরা লাঞ্ছনা, হেনস্থার শিকার হচ্ছেন। কিছু কিছু খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং কোনো ক্ষেত্রে আবার আমরা দেখেছি তারা অনুতাপও করেছে, প্রায়শ্চিত্তও করেছে, দুঃখ প্রকাশও করেছে, কিন্তু এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। তো এখন তরুণদের বয়স, আপনারা যে তারা কম বয়সী, তারা অনেক কিছু না বুঝেও করে ফেলে। আর একটা তারা যেহেতু পরিবর্তনটা করতে পেরেছে, সেটার তো একটা ভিতরে একটা তাদের মধ্যে কি বলবো একটা দম্ভ জন্মেছেই, এটা সত্য কথা, বাস্তবতা। সেইটার থেকে তাদেরকে ফেরাতে হবে। তাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা, নিজেদেরকে সুযোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্যে আমাদের দায়িত্ব, অভিভাবকদের দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব, সমাজের সবারই দায়িত্ব। ছাত্র সংসদ নির্বাচনগুলি যদি শুরু হয়ে যায়, এই প্রক্রিয়া যদি শুরু হয়, তাহলে একটা সিস্টেমের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে আসবে, তাহলে এগুলি দূর হবে, এইসব দুঃখজনক ঘটনাগুলি। আপনি ছাত্র সংসদের কথা বললেন, এবং এটা তো সত্যিকারই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো খুলে গেল। আমার মনে হয় যে আপনি আমার সাথে একমত হবেন। ডাকসু
মানে কি জনপ্রিয় একটি সংগঠন। তো অনেক সাধারণ ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বোধহয় ডাকসুটা কি আদৌ কি জিনিস সেটা জানেই না। এখন ডাকসু, রাকসু, ইকসু এই সংসদগুলো যদি সচল হয়, তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবার মান নিয়ে আজকে একটি পত্রিকার শিরোনাম পড়লাম আমি ঠিক জানি না এই রোগটি কি বা এটা বলা হচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবার মান তো আসলে আগের মতো নেই। সেই জায়গাতেও তো এখন হাত দেওয়া দরকার। অবনত সব দিক দিয়ে আপনার হলে সিট দখল, ছাত্র রাজনীতিতে বাধ্য করা, যেসব, তারপরে আপনি দেখেন খুনাখুনি, অস্ত্রের ঝংকার শিক্ষাঙ্গনে, সেটা কেন থাকবে? কোনোভাবেই সেটা কাম্য নয়। ছাত্র রাজনীতি থাকলেও সেটার মধ্যে সুস্থতা থাকতে হবে এবং দলীয় লেজুর বৃত্তি যেন না হয়। তাদের নিজস্ব চাহিদা, নিজস্ব দাবি, সেগুলির ভিত্তিতে তাদের আন্দোলনটা হবে, সুশৃঙ্খল আন্দোলন হবে, নিয়মতান্ত্রিক আন্দোলন হবে। সেখানে অস্ত্রের কেন, ক্যাম্পাসে কেন অস্ত্র থাকবে? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং তা অস্ত্র থাকলেই তো মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে সেটার অপব্যবহার করে, চাঁদাবাজি করে, গুন্ডামি করে। হ্যাঁ, ফলে সেটা কিন্তু কোনোভাবেই এরকম পরিস্থিতি যেন আর না আসে। আর ছাত্র রাজনীতি দলীয় লেজুর বৃত্তি করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। আসলে সেই যে ঐতিহ্য ছিল আমাদের দেশের সমস্ত আন্দোলনে ছাত্ররা যে গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে, তার থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল। এটাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে। আজকে বেশ গুরুত্বপূর্ণ একটি দিন, বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক সংলাপে বসবেন বিভিন্ন রাজনৈতিক দল, প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ। সেটাই তো সবাই চাপ দিচ্ছে তাদের উপরে। আশা করি একটা আউটকাম বেরিয়ে আসবে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কার কমিশন যে গঠিত হয়েছে তারা 3 মাস সময় নেবে, তারা একটা রিপোর্ট দেবে। সংস্কার আমি বলেছি যে একটা চলমান প্রক্রিয়া, তারা হয়তো একটা ভিত্তি তৈরি করবে, সেটাকে ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। তো একটা নির্বাচনের ধারণা, আমরা 2 মাসেই কেন নির্বাচনের ডেটটা চাচ্ছি? একটু সময় দিই তাদেরকে। মানে ওই যে আপনি বললেন, আপনি কি অধৈর্য হয়ে যাচ্ছে এবং তাদের হাতে কোনো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নেই যে তারা একদিনে ঘষা দিলে একটা দৈত্য এসে সমস্ত চাহিদা পূরণ করে দেবে। এটা সম্ভব না। কোনো ফেরেশতা যদি আসে তাহলে আলাদা কথা, কিন্তু রক্ত মাংসের মানুষ, মানে যারা সমালোচনা করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেন, তারা কি করতে পারবে? আমার তো মনে হয় না পারবে বলে। এত বছরের জঞ্জাল এবং স্তরে স্তরে দুর্নীতি, সম্পদ লুট, দুর্বৃত্তায়ন, ক্ষমতা অপব্যবহার, দখল, ভয়ঙ্কর একটা পরিস্থিতি, একটা ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু এই সরকার ক্ষমতাটা নিয়েছে। এই একটা ইকোনমিক যে মহাসংকট হওয়ার কথা, কিন্তু আমাদের সৌভাগ্য যে বিশ্ববাসী আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা অনেক প্রতিশ্রুতি, আশ্বাস পেয়েছি, কার্যকর প্রতিশ্রুতি পেয়েছি এবং এইটার সুফল কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে, এখন না পেলেও, আজকালের মধ্যে না পেলেও ক্রমান্বয়ে এটা পেতে থাকবে। এবং আমরা, আমাদের প্রতি মানুষের আস্থা, বিশ্ববাসীর একটা আস্থা তৈরি হয়েছে, আমরা একটা মডেল স্থাপন করেছি, আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশা আমরা অবশ্যই করব। ডেঙ্গু নিয়ে কথাবার্তা হচ্ছে, সম্ভবত আপনার সাথে আমি গত অনুষ্ঠানে ডেঙ্গু নিয়ে কথা বলেছিলাম। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং মৃত্যুর হারও কিন্তু বাড়ছে এবং তরুণরা মারা যাচ্ছে এবং এটা কিন্তু সব অ্যালার্মিং, সব খুবই উদ্বেগজনক। কি করণীয়? আপনি দেখেন এই পৌর কর্পোরেশনগুলি, সিটি কর্পোরেশনের নেতারা পলাতক। তারা এখানেও অনেক দুর্নীতি হয়েছে, অনেক এই ওষুধ নিয়ে ডেঙ্গু প্রতিরোধের জন্য যা যা করা দরকার, তারা রাজনৈতিক বাগাড়ম্বরেই বেশি ব্যস্ত ছিল। ফলে পৌর সেবাটা, নাগরিক সেবাটা সেভাবে দেয়নি। আন্তরিকতার অভাব ছিল, দেশপ্রেমের অভাব ছিল, অঙ্গীকারের অভাব ছিল, তারা লুটপাটেই ব্যস্ত ছিল বেশি। ফলে এই সমস্যাগুলি দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত হয়েছে। আমরা আশা করব যে নতুন পর্যায়ে নতুন ঢেলে সাজানো হবে এবং সত্যিকার অর্থেই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে ভবিষ্যতে। উচিত না হলে তো এই যে মৃত্যুর হার না, এটা কোনোভাবেই। এবং ডেঙ্গুর টিকার জন্য চেষ্টা চলছে, সেটা আশা করি এগিয়ে যাবে। আমাদের ডাক্তাররাও মেধাবী, আমাদের বিজ্ঞানীরাও মেধাবী। তাদের যদি ঠিকমতো আমরা পৃষ্ঠপোষকতা দিতে পারি, উৎসাহ দিতে পারি, তাহলে সেই উদ্যোগ সফল হতে পারে এবং এইটা বিশ্বেও আমরা কিন্তু একটা মডেল স্থাপন করতে পারি। আমরা একেবারে শেষের দিকে, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে ক্রিকেট আসলেই বাংলাদেশ আসে। আমাদের মেয়েরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেছে, প্রথম খেলায় তারা একটু জয়লাভ করলো। আজকে হেডিংটা খুব চমৎকার যে আজকে তাদের ইংলিশ পরীক্ষা, ইংল্যান্ডের সাথে তাদের ইংলিশ পরীক্ষা তো কঠিন পরীক্ষা, কিন্তু আমাদের মেয়েরা অনেক ভালো করছে, তাদেরকে অভিবাদন জানাই। তো আমাদের ছেলেরা একবার ভালো করে আবার পিছিয়ে যায়, মানে ধারাবাহিকতাটা আমাদের মধ্যে নেই আসলে। সেই কনসিস্টেন্সিটা আমরা চাইবো এবং আমাদের পক্ষে কিন্তু করা সম্ভব। আমাদের সেখানে ম্যানেজমেন্টে, ব্যবস্থাপনায়, নেতৃত্বের সমস্যা ছিল, আপনি জানেন। সেখানেও একজন পাপন ছিল, ফুটবলে একজন সালাউদ্দিন ছিল, তারাও স্বৈরাচারী কায়দা চালিয়েছে এবং ক্ষমতা, মানে আমৃত্যু যেন তারা এরকম একটা ভাব ছিল। ফলে গণতন্ত্রায়নটা হয় নাই, সঠিক পরিচর্যাটা হয়নি সেই প্রতিভার।
এবং মূল্যায়নগুলিও হয়নি, সেইভাবে আমরা দিতে পারিনি তাদেরকে পৃষ্ঠপোষকতাটা। আশা করি এই পরিস্থিতির পরিবর্তন হবে এবং আমাদের সামনে হয়তো নতুন দিগন্ত অপেক্ষমান। সাকিব টেস্ট খেলবেন বাংলাদেশে, তার শেষ টেস্ট হবে কিনা এ নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। ক্রীড়া উপদেষ্টা তো বললেন যে সাকিব এলে তাকে নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি চান যে তার মিরপুর স্টেডিয়ামে তার শেষ খেলাটা হোক। সাকিবের তো প্রতিভা আছে, আবার উচ্ছৃঙ্খলতাও আছে, এটাই হলো দুঃখজনক। এই দুইটা তো একসঙ্গে যায় না আসলে, তাই না? সেটাই আমাদের জন্য মর্মান্তিক একটা অভিজ্ঞতা। তো এই আমরা আশা করব যে ভবিষ্যতেও যারা তারকা হয়ে আসবে তারা উচ্ছৃঙ্খলতা থেকে যেন নিজেকে মুক্ত রাখে, সংযম যেন প্রদর্শন করে। আপনি খুব চমৎকার একটি শব্দ বললেন যে প্রতিভাও আছে, উচ্ছৃঙ্খলতাও আছে। প্রতিবার উচ্ছৃঙ্খলতা একসঙ্গে যায় না, এটা যাওয়া উচিত নয়। আমরা আরো দেখেছি ম্যারাডোনার মতো এত বড় ফুটবলারও কত নিন্দিত হয়ে মারা গেছে। তো সেগুলি তো দুঃখজনক, এটা চাই না। আমরা একজন আইডলকে দেখব, তাকে আমরা কিন্তু তার মধ্যে খুঁত থাকুক, কলঙ্ক থাকুক, এটা আমরা চাই না। ফলে তার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যায়, কঠিন একটা কাজ এটা। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।